হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে যা ডিসকাস করব তো তোমরা সেটা থাম্বনেলে দেখতেই পেয়েছো। এবং আমরা সবাই জানি যে কোভিড-19 সিচুয়েশানে লকডাউন চলছে এখন এই কিছুদিন, বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়। এবং সেটার সাথে সাথেই এই কিছুদিন ধরে ইদানিং আরও একটা ডিজিজের কথা হয়তো তোমরা শুনে আসছো, যেটা হচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ। এবং সেটা শোনা যাচ্ছে অনেক সময় যে যারা কোভিড পেশেন্টরা আছেন তারা রিকভারি হয়ে যাচ্ছে কোভিডের থেকে, তারপরে এই মিউকরমাইকোসিসে অ্যাফেক্টেড হচ্ছে। তো সেই ডিজিজটা কি এবং কেন হচ্ছে, বা কেউ কোভিডে অ্যাফেক্টেড হলে কি তাহলে সবারই এই ডিজিজটা আবার হবে কি না, সেটা নিয়ে সবাই খুব চিন্তিত। এবং এই বিষয়টা নিয়েই কিছু আলোচনা করার জন্য আমি আজকে এই ভিডিওটা ডিসকাস করব। তো সেখানে দেখো, প্রথমে বলি যে এই মিউকরমাইকোসিস এই টার্মটা কি, বা কীভাবে এলো, বা এই ডিজিজটা কী থেকে হচ্ছে। এবং তার সাথে সাথে এটাও বলবো যে এরকম ব্যাপার আছে কি না কিছু, যে এই ডিজিজটা আগে প্রেজেন্স ছিল না, কোভিড-19 মানে করোনা ভাইরাসে অ্যাফেক্ট হওয়ার পর এই ডিজিজটা কেন বেড়ে গেছে, নতুন কোনো কিছু অ্যারাইভ করেছে কি না, এই বিষয়গুলো। তো সেটা বলার জন্য প্রথমেই দেখো বলি, এখানে মিউকরমাইকোসিস আমরা বলছি। মাইকো এই টার্মটা, এই মাইকো টার্মটার মানে হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। তো তার মানে এই ফাঙ্গাস টার্মটা আমরা এখানে ইউজ করছি, মানে আমাদেরকে এটা তাহলে প্রথমেই বুঝে নিতে হলো যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ বলছি, তো তাহলে ফাঙ্গাস থেকে স্প্রেড করে। যে কোনো একটা ডিজিজ যদি হয়, সে ডিজিজের কিছু কজ থাকবে, কোনো প্যাথোজেন্স থাকবে, তো সেই যেগুলো যদি জেনেটিক্যাল না হয়, তো মানে এরকম যদি সংক্রমণযোগ্য যে ডিজিজগুলো, সেগুলো তাহলে কোনো প্যাথোজেন থাকবে। তো সেই প্যাথোজেনটা দেখো ভাইরাস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে। সেরকম করোনা ভাইরাস, কোভিড-19 ডিজিজ করোনা ভাইরাস থেকে হচ্ছে, ব্যাকটেরিয়ার বিভিন্ন ডিসঅর্ডার আমরা জানি, ঠিক সেরকম এটা ফাঙ্গাস থেকে হয়। তাই জন্য এটাকে আমরা মিউকরমাইকোসিস ডিজিজ, মিউকরমাইকোসিস হচ্ছে মিউকরমাইসিটিস বা জাইগোমাইসিটিস এর আগে নাম ছিল। জাইগোমাইসিটিস থেকে এটা এখন চেঞ্জ হয়ে মিউকরমাইসিটিস হয়ে গেছে। তো মানে কেন এই চেঞ্জেসটা হয়েছে, আমরা যেরকম ক্লাসিফিকেশান পড়ি না, প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম ক্লাসিফিকেশান, ঠিক সেরকম যেখানে নাকি ফাঙ্গাল ক্লাসিফিকেশান দেখছি, তার ডিফারেন্ট গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে জাইগোমাইকোটিনা, মানে মাইসিটিস এরকম যে গ্রুপটা পেতাম, সেখানকার কিছু ফাঙ্গাস আমরা বলতে পারি এই মিউকররাইজোপাস এরা। দেখো সাইডে আমি পিকচার দেখাচ্ছি। তো মিউকররাইজোপাস এগুলোই মোস্ট অ্যাবান্ডেন্ট স্পিসিস ছিল মাইসিটিসের মধ্যে। তো তাই ধীরে ধীরে মানে তারপর এই নামটা মেনলি এই রাইজোপাস মিউকরের উপর বেস করে, এখানে মিউকরের উপর বেস করে এই মানে গ্রুপটার নাম হয়ে গেল জাইগোমাইসিটিস থেকে মিউকরমাইসিটিস। এবং ওটার উপর বেস করে মানে এই টাইপের ফাঙ্গাসগুলোই যেহেতু এই ডিজিজটা ছড়াচ্ছে, তাই এটাকে এখানে আমরা বলছি দেখো মিউকরমাইকোসিস ডিজিজটার নাম। আর কি না, ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজও কেন বলছি না, এই ডিজিজটা যাদের হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তাদের বডিতে কিছু ব্ল্যাক প্যাচেস ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এবং ব্ল্যাক প্যাচেস ক্রিয়েট হচ্ছে বলে এটাকে আমরা বলছি হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ। আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর বলা হচ্ছে যে এটা কি আগে ছিল প্রেজেন্ট না ছিল না, তো সেটা বলার জন্য, বোঝার জন্য দেখো তোমাদের প্রথমেই বললাম যে ক্লাসিফিকেশান চেঞ্জ হয়েছে। আগে একটা ক্লাসিফিকেশান ছিল, তার মানে নিশ্চয়ই এগুলো রিটেন করতো ছিল, কিন্তু এখন এগুলোকে বেশি এক্সপোজড হতে, মানে এই ফাঙ্গাস দিয়ে হিউম্যান বডি বেশি এফেক্ট হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ কি না, যে কোনো ফাঙ্গাস বিশেষ করে মানে এই রাইজোপাস বা এই মিউকরমাইসিটিস গ্রুপের যে ফাঙ্গাসগুলো, ওগুলো সয়েলে গ্রো করে এবং ওদের স্পোর্টসগুলো ডিসপার্সড হতে পারে, এবং স্পোর্টস তো উইন্ডে স্প্রেড করতে পারবে, ঠিক আছে। তাহলে স্পোর্টস যখন উইন্ডে স্প্রেড করছে, আমরা ব্রিদিংয়ের সঙ্গে ওটাকে ইনহেল করে ফেলতে পারি, বা কোনোভাবে কেউ হয়তো গার্ডেনিং করছে, সয়েলের কাজ করছে, তো সেখান থেকে যদি সয়েলে এক্সপোজার হয়, মানে সয়েলটা যদি কন্টামিনেটেড থাকে, উইন্ডটা যদি ওদের স্পোর্টস দিয়ে কন্টামিনেটেড থাকে, তো সেটা বডিতে এন্টার করলে ডিজিজ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে আগেও তো এই ডিজিজটা হতো, মানে এই ফাঙ্গাসটা তো ছিল, প্যাথোজেনটা তো ছিল, তাহলে ডিজিজটা কেন এত দেখা যেত না? তার কারণ হচ্ছে আমাদের বডির দেখবে সেলফ ইমিউনিটি কিন্তু সবসময় রয়েছে। আমাদের বডির যে নিজের যে ইমিউন সিস্টেম, সে সব
সবসময় ট্রাই করবে যে কোনো আনওয়ান্টেড মেটেরিয়াল প্যাথোজেন্স যদি বডিতে এন্টার করে সেটাকে ডেস্ট্রয় করার। ফার্স্টে ডিজিজ হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনবিল্ড যে ইমিউন সিস্টেম আমাদের আছে সেটার এগেনস্টে মানে ডিফেন্স করে যে এই ফাঙ্গাস আমাদের বডিকে এফেক্ট করতে পারবে এতটাও ক্যাপাসিটি ছিল না বা এরম এফেক্ট করতো না। সেই জন্য আমরা এই ডিজিজটা কিন্তু এটা নিয়ে কোনো থ্রেট ক্রিয়েট হয়নি বা সবার বডিতে হচ্ছে স্প্রেড করছে এরকম আমরা দেখিনি। কিন্তু এখন কন্ডিশনটা কি হয়েছে, যাদের ধরো কোভিড ডিজিজ হচ্ছে তারা সেখান থেকে রিকভারি করে যাচ্ছে, কিন্তু তাদের ইমিউন সিস্টেম হয়তো বা ডাউন হয়ে গেছে, ইমিউন সিস্টেম সেভাবে কাজ করতে পারছে না। তাহলে যেই ইমিউনিটি, আমাদের ইমিউন সিস্টেমটা ঠিকঠাক অ্যাক্টিভ নেই, আমাদের হেলথের উইকনেস আছে, সেই সুযোগটা নিয়ে এই ফাঙ্গাসগুলো বডিতে এন্টার করছে। তাহলে যেখানেই দেখতে পাচ্ছি যে এরকম উইক আছি, তো সেক্ষেত্রে তাহলে ফাঙ্গাসের একটা সুবিধা হয়ে যাচ্ছে। এবং এই টাইপের ফাঙ্গাস বা এই টাইপের যে কোনো প্যাথোজেন্স যেগুলো ন্যাচারালি দেখা গেল যে আমাদের হিউম্যানের ইনবিল্ড যে ইমিউন সিস্টেম আছে সেটাতে এফেক্ট করতে পারে না, কিন্তু সেই বডি যদি কোনোভাবে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ না থাকে, যদি সে মানুষ উইক থাকে, যেমন এডস আমরা জানি ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ বা ডিসঅর্ডারে, তো তখন কি আর ডিফারেন্ট ডিজিজ তার মধ্যে বডিতে হয়, কেন কিনা তার ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজড আছে। তো সেরম কন্ডিশনে কিন্তু এরা সুযোগ পায় বডিতে স্প্রেড করতে, কেন আমাদের ইমিউন সিস্টেম ওর এগেনস্টে সেভাবে অ্যাক্টিভিটি শো করতে পারে না। এবং তাই এই টাইপের প্যাথোজেন্সগুলোকে আমরা বলি অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে অপরচুনিটি খোঁজে, সুযোগ সুবিধা খোঁজে, যেই দেখে হিউম্যান বডি উইক আছে তো তার বডিতে ও স্প্রেড করে যায়। এখানেও কিছুটা এরকমই কন্ডিশন হচ্ছে, যেহেতু কোভিডের পরে রিকভারি হলেও তার মধ্যে উইকনেস থাকছে, তো এরা স্প্রেড করছে। এবার তাহলে প্রশ্ন যে তাহলে কোভিড তো প্রচুর মানুষের হচ্ছে, সবার কি তাহলে এই ডিজিজটাও এবার হবে? তাহলে তো খুব সমস্যা। এতদিন ধরে আমরা লড়াই করছি কোভিডের এগেনস্টে, এখন আবার একটা নতুন ডিজিজ চলে এলো। তো সেটার জন্য দেখো বলি, সবাই আরও অনেক সোর্স থেকে তোমরা জানতে পারছো যে না, কোভিড হলেই যে ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজেও এফেক্টেড হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে যে এগুলো মেনলি কি হয়, যাদের হয়তো দেখা গেল যে মানে কোভিডের খুব বেশি তার ট্রিটমেন্ট দরকার পড়েছিল, তাকে হসপিটালাইজড হতে হয়েছিল এবং সেখানে ধরো অক্সিজেন দিতে হয়েছে, তাকে আইসিইউতে থাকতে হয়েছে। তো এরকম কন্ডিশানে কন্টামিনেশন যদি কখনো আসে তো সেক্ষেত্রে এক হতে পারে। আদারওয়াইজ কি হয় দেখবে, বলছে তোমরা শুনতেও পাচ্ছ যে সুগার পেশেন্টকেও তার কোভিড হয়েছিল এবং সে রিকভারি করেছে, তার ক্ষেত্রেও প্রবাবিলিটি থেকে যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ হওয়ার। কেন না, সবসময় মনে রাখবে যে কোনো ফাঙ্গাস গ্রো করে একটু হিউমিড কন্ডিশানে এবং ভালো নিউট্রিটিভ সোর্স থাকবে, টেম্পারেচারটা বেশ একটু একদম লো মানে ফ্রিজিং কন্ডিশানে এরা গ্রো করতে পারে না। তাহলে এই রকম কন্ডিশানগুলো পায় কোথায়? তোমরা দেখবে ন্যাচারালি ব্রেড বাটার এই যে জিনিসগুলো কিনে আনা হয় ওগুলোকে ফ্রিজে প্রিজার্ভ করলে বেশ কিছুদিন থাকে, কিন্তু যদি তোমরা এমনি বাইরে রেখে দাও অনেক সময় দেখবে ছোটো ছোটো স্পট হয়ে গেছে, এবং সেই জিনিসগুলো অবশ্যই কনজিউম করা উচিত নয়, কেন সেখানে ফাঙ্গাস গ্রো করে গেছে। এবার কেন ওগুলোর উপর গ্রো করে না, ওই ফুড মেটেরিয়ালসগুলো থেকে ফাঙ্গাসরা নিউট্রিয়েন্টস পাচ্ছে। যদি ফ্রিজে রাখো টেম্পারেচার কম, তাই গ্রো করতে পারবে না, কিন্তু বাইরে রাখলে কি হবে, ময়েশ্চার পাবে, টেম্পারেচারটা তার জন্য যেটুকু মানে গ্রো করার জন্য ফাঙ্গাল গ্রোয়িংয়ের জন্য একটু বেশি টেম্পারেচার দরকার সেটা পাবে, আর নিউট্রিশন পাবে, তো গ্রো করতে পারবে। ঠিক সুগার পেশেন্টদের জন্য এই ব্যাপারটাই হচ্ছে, কেন হাইপার গ্লাইসেমিক কন্ডিশনে কি হয় না, আমরা জানি ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা বেশি থাকে, এবং ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা দেখো বেশি থাকলে কি হচ্ছে, সেই গ্লুকোজটা তো এই ফাঙ্গাসের জন্য একটা নিউট্রিটিভ মিডিয়াম, ওরা খুব ভালোভাবে ফুড মেটেরিয়াল সোর্স পাচ্ছে এবং ভালোভাবে স্প্রেড করতে পারছে, তো তাই জন্য তাদের বডিতে হওয়ার প্রবাবিলিটিটা বেশি। তার মানে এই নয় যে কোনো সুগার পেশেন্ট এটাকে শুনবেন এবং শুনে প্রচণ্ড একটা অ্যাংজাইটি ক্রিয়েট হবে বা ভয় পাবে যে তার মানে আমার সুগার পেশেন্ট মানে আমার হবেই, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যদি একটুখানি কোভিড প্রোটোকল গাইডেন্স যেগুলো বলা আছে, কি মাস্ক পরা, স্যানিটাইজ করা, এই জিনিসগুলোকে মেনটেন করি, ডিরেক্ট কন্ট্যাক্টে না থাকা, তো সেক্ষেত্রে কিন্তু মনে হয় যে এটা থেকেও আমরা সুরক্ষা পেতে পারি। তবে কি না, কোভিডের ফ্যাটাল রেট যা না, মানে যত না বেশি লোকের হলেই মারা যাচ্ছে ডেথ রেট, কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে অনেক বেশি। কেন এই ফাঙ্গাসগুলো না বডিতে স্প্রেড করে যায়,
এবং বডিতে স্প্রেড করে যাওয়ার পর ধরো কোনো একটা পার্টিকুলার টিস্যু বা অর্গানকে অনেক সময় পুরো ডেস্ট্রয় করে দিচ্ছে। এবার যখন পুরো টিস্যু বা অর্গানটাকে ওরকমভাবে মানে নিজেদের স্প্রেড করে নিচ্ছে সেই টিস্যুতে বা অর্গানে, তখন ওটাকে কাট করে বাদ দেওয়া ছাড়া আর উপায় থাকছে না। কেন কি, ওই টিস্যুটা বা ওই অর্গানটা, ওই পোর্শনটা যদি বডিতে থেকে যায় সেখান থেকে টোটাল বডিতে স্প্রেড করে যাবে। এবার সব অর্গান বা টিস্যু তোমরা জানো ওরকমভাবে বাদ দেওয়া সম্ভব নয়। তো তাই জন্য ডেথ রেটটা একটু বেশি, মানে ডেথ হওয়ার প্রবাবিলিটিটা কোভিডের থেকে অনেকটাই বেশি। তাই সবাই একটু নিজেদেরকে মেনটেন করে রাখো। তো এটা হলো। এবার কি হলো ব্যাপারটা দেখো, যে সেটার জন্য অনেকটা আমরা দায়ী, মানে এমন একটা সিচুয়েশান চলছে, অবশ্যই সব মানুষ পাজেলড যে কী করলে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। অবশ্যই সেটার কথা আমাদের ভাবতে হবেই। যেমন যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছি, মাস্ক ইউজ করছি না, বা প্রপারলি যে গাইডেন্সগুলো আমাদের দেওয়া হচ্ছে সেগুলো মেনটেন করছি না, সেটা করা একেবারেই ঠিক নয়। কিন্তু ওভার প্যানিকড হয়ে গিয়ে যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি, বিশেষ করে কিছু যদি কনজিউম করি, সেটা কিন্তু খুব সাইড এফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ ধরো বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে ইমিউন সিস্টেম যদি বুস্ট আপ করতে পারি, মানে ইমিউনিটি যদি খুব স্ট্রং থাকে, আমাদের তাহলে কোভিড হবে না। তো তাহলে আমাদেরকে কি করতে হবে না, ইমিউন সিস্টেম বুস্ট হয় এরকম খাবার দাবার প্রচুর খেতে হবে। তোমরা এইটা শুনলে, এবং প্রচুর খাবার মানে যেগুলো ইমিউন সিস্টেম বুস্ট করতে পারে এরকম বিভিন্ন রেসিপিও দেখো এখন শেয়ার হচ্ছে। তো সেগুলো তোমরা দেখছো, তো সেটা দেখে সেটা করা শুরু করলে। ইভেন তারপরে কোনো কারোর থেকে শুনছো যে এটা কিন্তু সত্যি যে ভাইরাস আমাদের এফেক্ট করে যত না ক্ষতি করছে, কিন্তু ভাইরাসটা এফেক্ট করার পর আমাদের ইমিউন সিস্টেম ওটাকে ডিফেন্স করার জন্য, রেজিস্ট করার জন্য কিছু কেমিক্যাল সিক্রেট করে, যার জন্য অন্যতম একটা এক্সাম্পল হচ্ছে সেরকম কেমিক্যালের সাইটোকাইনস। ক্লাস 12-এ যারা পড়ছো বা গ্র্যাজুয়েশনস লেভেলেও বায়োলজি রিলেটেড পড়াশোনা যারা করছো হয়তো এই টার্মটা শুনে থাকবে। তো এই সাইটোকাইন যত বেশি রিলিজ হতে থাকবে তত আমাদের বডি উইক হয়ে যাবে, আর এই কোভিডের যে সিমটমসগুলো দেখা যাবে বেশি আরও প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই জন্য অনেক সময় বলা হচ্ছে কি, যে যদি ইমিউন সিস্টেম সাপ্রেসড থাকে তাহলে সাইটোকাইন কম সিক্রেট হবে। কেন, আমরা কি বলছিলাম যে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে ভাইরাসের এগেনস্টে লড়ার জন্য, তাই জন্য তারা কি সাইটোকাইন সিক্রেট করছে, এবং আমরা দেখছি যে আমাদের বডিতে প্রবলেম হচ্ছে। তাই যদি ইমিউন সিস্টেম কাজ না করে তাহলে হয়তো আমরা কোভিড থেকে অতটাও এফেক্টেড হব না, এটা অনেক সময় মনে হচ্ছে। তো তখন তারা চাইছো কি কী করে ইমিউন সিস্টেম সাপ্রেসড করা যায়। এবং সেখানে তোমরা আবার কিছু কিছু জায়গায় পড়াশোনা করে কারোর থেকে জেনে দেখছো যে স্টেরয়েডস, কিছু ট্যাবলেটস, ইনজেকশনস, বা তোমরা বলতে পারো মেডিসিনস আর কি নিলে, কর্টিকোস্টেরয়েড টাইপের যে মেডিসিনসগুলো আছে, তো সেরকম কোনো মেডিসিন যদি নিই তাহলে ইমিউন সিস্টেম সাপ্রেসড হয়। এবং তোমরা এটাও দেখছো যে ইভেন ডক্টরসরাও কখনো ইমিউন সিস্টেম অ্যাক্টিভ করার জন্য, মোর অ্যাক্টিভ করার জন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করলো, বা আবার কোনো পেশেন্টকে হয়তো ইমিউন সিস্টেম সাপ্রেসের জন্য এরকম কোনো স্টেরয়েডাল কিছু মেডিসিন বলেছে বা প্রেসক্রাইব করেছে। তো তোমরা ভাবলে আমরাও সেগুলো খেতে থাকি তাহলে আমাদের ঠিক হবে, আমাদের হবে না, আমরা অনেকটা বেশি সিকিওর থাকবো। এবার এই জায়গাটা থেকে চলে আসছে প্রবলেম। আমরা যদি স্টেরয়েডস খুব বেশি সময় ধরে নিতে থাকি তাহলে ইমিউন সিস্টেম সাপ্রেসড তো হবে ঠিকই, কিন্তু তোমরা ভেবে দেখো যে ইমিউন সিস্টেম সাপ্রেসডই যদি থেকে যায় তাহলে তো কোনোভাবে আমাদের বডিতে যে কোনো কিছু অ্যান্টিজেন অ্যাটাক করলেই ওই অপরচুনিস্টিক প্যাথোজেন যাদের কথা বললাম, তো সেগুলো তো খুব সুযোগ পেয়ে যাবে বডিতে স্প্রেড করতে, রাইট। আবার ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ করে দিলে তোমরা দেখবে অ্যালার্জিক সিমটমস থাকে অনেকের। কি হয়, কারোর পোলেন গ্রেনসে অ্যালার্জি, কারোর সান অ্যালার্জি। তার মানে কি, ওই পার্টিকুলার কেমিক্যালসের উপর বেস করে, ওই পার্টিকুলার কেমিক্যালসের এগেনস্টে সেই পার্টিকুলার হিউম্যানের বা আমাদের বডি হাইপার অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভিটি শো করে আমাদের ইমিউন সিস্টেম সেই পার্টিকুলার কেমিক্যালসের উপর, তাই আমরা সেই পার্টিকুলার কেমিক্যালসের এগেনস্টে অ্যালার্জিক। তো সেই কন্ডিশন, তার মানে কি না আমার ইমিউন সিস্টেমটা অত্যাধিক বেশি অ্যাক্টিভ সেটার এগেনস্টে। তো সেই জন্য ইমিউন সিস্টেম অত্যাধিক বুস্ট করে দিলাম, আমার তাতে কোনো ডিজিজ হবে না, কোভিড হবে না। আর ইমিউন সিস্টেম আবার সাপ্রেস করলে তাহলে তো ইমিউন সিস্টেম অ্যাক্টিভই হবে না, তাহলে কোভিডকে চিনতে পারবে না, কোনো কাজ করবে না, আমাদের ডিজিজ হবে না। এই সব ভ্রান্ত ব্যাপারগুলোকে ভুলে যাও। মানে ব্যাপারটা ভ্রান্ত নয়, কথাটা ঠিক যে ইমিউন সিস্টেম ঠিকঠাক থাকলে আমরা বেশি রেজিস্ট করবার ক্যাপাসিটি থাকবে। আবার ইমিউন সিস্টেম যদি সাপ্রেস থাকে কিছু টাইমের জন্য দেখা যাবে ওরা কোভিডের এগেনস্টে, মানে ভাইরাসের এগেনস্টে যেহেতু সাইটোকাইন সিক্রেশনটা কম করছে, তাই জন্য হয়তো আমাদের এক্সপ্রেশনটা কম, মানে ডিজিজের লেভেলটা হয়তো কম ফ্যাটাল হলো।
কিন্তু সেটা বিচার করার জন্য যেটা দরকার, যে তোমার পার্টিকুলার তোমার কি দরকার সে সময়, সেটা কিন্তু আমরা নিজেরা বুঝবো না। তোমাকে প্রপারলি গাইডেন্স নিতে হবে। আমি কোথাও দেখেছি মানেই আমি ইমিউন সিস্টেম বুস্ট করে ফেললাম, আর কোথাও বলা হচ্ছে যে কোভিডের জন্য ইমিউন সিস্টেম সাপ্রেস করার জন্য স্টেরয়েড খেতে হবে, তাই ইমিউন সিস্টেম এমনই সাপ্রেসড হয়ে গেল যে বেশ কিছুদিন ওর সাপ্রেসডই রয়ে গেছে আর অ্যাক্টিভ হচ্ছে না। তো এই জিনিসগুলো তো আমাদের জন্য ক্ষতিকারক। সেই জন্য আমার বলার বিষয় হচ্ছে যে যখনই তোমরা এরকমভাবে ভাবছো এবং প্যানিক মনে হচ্ছে যে কিছু কোনো মেডিসিন যদি নিয়ে রাখি হয়তো ঠিক হতে পারে, তো কোভিড হয়েছে চলাকালীন মানে সেই ডিজিজটা হয়েছে সেই সময় কিভাবে তোমরা মেডিসিন নেবে বা যাতে না হয় তার জন্য কি করে প্রিকশনস নেবে, তার জন্য কিছু যদি ওরাল মেডিসিন নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ডক্টরসের সাথে কনসাল্ট করো এবং তবেই নাও। তারা তোমাকে ডোজ বলে দেবে। তুমি যদি কোনো ইমিউন সিস্টেম অ্যাক্টিভের জন্য কোনো মেডিসিনস নিতে চাও, সেটা তোমার হেলথ অনুযায়ী কদিন লাগবে বা নেওয়ার আদৌ কোনো দরকার আছে কি না সেটা তারা দেখে তোমাকে চেক আপ করে কিছু দরকার পড়লে টেস্ট করতে দেবে, সেটা টেস্টটা করিয়ে নাও, করিয়ে তোমরা দেখো লাগবে কি না। বা যদি সাপ্রেশনও করতে দরকার পড়ে তারা তোমাকে সাজেস্ট করবে। প্লিজ নিজেরা ডাক্তারি করো না, এরকম ব্যাপারটা মানে যে যেখান থেকে যা খুশি বলছে, পাড়ায় কারোর হয়েছে সে কি ওষুধ খেয়েছিল, কোভিড হয়েছিল কি ওষুধ খেয়েছিল তার প্রেসক্রিপশন এনে তুমি খেতে শুরু করে দিয়েছো, সে খুব সুস্থ হয়ে গেছিলো তুমি অসুস্থ হয়ে গেলে, এইগুলো করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। তো তাই জন্য শান্তভাবে থেকে যদি মনে হয় যে আমার মনে ইচ্ছা মানে নিজের ঠিক লাগতো যদি কোনো এরকম কিছু মেডিসিন নেওয়া যেত, তো সেটা তোমরা অবশ্যই ডাক্তারসের সঙ্গে কনসাল্ট করো। তোমাদের কি শারীরিক কন্ডিশন আছে বা তোমাদের বাড়ির বড়দের কি শারীরিক কন্ডিশন আছে সেটা অবশ্যই যেন চেক আপ করে তারপরেই সেটা নেওয়া হয়, ঠিক আছে? এটা একটা বলার। এবং সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে আর একটা এক্সাম্পল দিলে, যে এটা তো অনেক পরের। নর্মাল আমাদের ভাইরাল ফিভার দেখো সবার হয়, কোনো তো 2-4-5 দিন 7 দিন হলো কি 10 দিন মতন থাকলো, তারপর নিজেই রিকভারি হয়ে যাচ্ছে, আমাদের কোথাও ডাক্তারের কাছে যেতেও হচ্ছে না। ইভেন এটা কোভিডের জন্য প্রচুর মানুষের হচ্ছে যে কোনো মেডিসিনেরও সেভাবে লাগছে না, প্রপারলি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে, ঠিকভাবে থাকছে, মেনটেন করছে, তো সে নিজেই রিকভারি হয়ে যাচ্ছে। এবং এটা নর্মাল ভাইরাল ফিভারের জন্য আমাদের হয়। এবার কারোর হয়তো খুব বেশি কাশি হচ্ছে বা শরীরে একটু প্রবলেম হচ্ছে, সে ডক্টরের কাছে গেল, আমি নর্মাল ভাইরাল ফিভারের জন্য বলছি। তো সেক্ষেত্রে ডক্টরসরা কী করে, তোমাকে কিছু অ্যান্টিবায়োটিক্স দেয়। এবার তোমরা হয়তো অ্যান্টিবায়োটিক্সটা 7 দিনের কোর্স দিল কিংবা 5 দিনের কি 8 দিনের দিল, ম্যাক্সিমাম লোক কি করে ওই 2 দিন কি 3 দিন খেয়ে যেই দেখে যে ঠিক আছে আমি ফিট হয়ে গেছি, আর কিন্তু কোর্স কমপ্লিট করে না। তার জন্য কি হচ্ছে দেখো, এই ব্যাপারগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে বিপদ ডেকে আনছে। কেন কি 2 দিন বা 3 দিন আমি যেই অ্যান্টিবায়োটিক্সগুলো খাচ্ছি, তাহলে মাইক্রোবসগুলো কি করছে, গ্রো করতে পারছে না বা তাদের অ্যাক্টিভিটিটা ধীরে ধীরে ডিক্লাইন করে যাচ্ছে, গ্রাফ নেমে যাচ্ছে, ওদের গ্রোথ রেট কমে যাচ্ছে। আমি ভাবছি আমি ঠিক হয়ে গেছি, কেন আমার এক্সপ্রেশন অনেক কমে গেছে, যে প্রবলেমগুলো হচ্ছিল আমার হচ্ছে না। তো তাহলে ভাবলাম আমি ঠিক হয়ে গেছি। ওষুধ তো খাওয়া একদম ঠিক নয়, আমরা জানি মেডিসিন যত কম নেব ভালো। এই 2-3 দিন খেয়েছি, ঠিক হয়ে গেছি, ডাক্তার দিয়েছে 5 দিনের দিয়েছে, থাকবে যাক, আর খাবো না। এবার কি হলো দেখো, 3 দিন খেয়ে ওর গ্রোথ রেটটা কমেছিল, ওরা সবাই মরে যায়নি, কিছুজন বেঁচে আছে তখনও। তোমার উচিত ছিল ওই 5 দিন যা কোর্সটা দেওয়া হয়েছে সবটা খেলে আমাদের বডিতে যারা এফেক্ট করেছে, সেই অন্তত এফেক্টে যেগুলো গ্রো করেছিল সবগুলোকে কিল করা যেত। আমরা সবটা খেলাম না, তার ফলে কি হলো, কিছুজন তো বেঁচে গেল। হতে পারে তাদের নাম্বারটা এতই কম, তারা তোমার বডিতে গ্রো করতে সেই সময়ের জন্য পারলো না, তাই এরকমও হলো না যে ওষুধ বন্ধের আবার 2 সপ্তাহ বাদে আবার তোমার জ্বর হলো, এটাও হয়তো হলো না। কিন্তু বিশ্বাস করো, যারা থেকে গেল তারা কিন্তু সারভাইভিং ক্যাপাসিটি পেয়ে গেল। তোমার যদি এরপর আবার ওই ভাইরাল ফিভারটা সাপোজ হলো, তোমাকে ডক্টরস আবার সেই অ্যান্টিবায়োটিকটা দিল, কিন্তু দেখা যাচ্ছে তোমার বডিতে কিন্তু ওটা কাজ করছে না। কেন না, অলরেডি ওই ভাইরাসগুলোর ক্যাপাবিলিটি চলে এসেছে রেজিস্ট্যান্সের, এবং সেটাই দেখো হচ্ছে সব সময়। তাই জন্য ধীরে ধীরে কি হচ্ছে, যে মেডিসিনসগুলো খেলে ইউজ করলে আমাদের আগে রিকভারি আমরা পেতাম, এখন পাই না। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই আমাদের নিজেদের এই সমস্যাগুলো, বোঝার ভুলগুলো, যে মেডিসিন খেতে নেই, খাওয়া ঠিক নয়, বেশি খেলে ক্ষতি, এগুলো ভেবে আমরা অ্যান্টিবায়োটিক্সের কোর্সগুলোকেও কমপ্লিট করি না। মানে সারভাইভ করার জন্য, মিউটেটেড হওয়ার জন্য ক্যাপাসিটি পেয়ে যায়, তাদের নিউ স্পিসিস চলে আসে মিউটেশন হয়ে, এবং তারা তখন ওই আগের যে অ্যান্টিবায়োটিক্সগুলো আছে তার এগেনস্টে মানে রেজিস্ট্যান্ট হয়ে যায়।
ঠিক আছে। তো এই বিষয়গুলোকে একটু মাথায় রাখলে আমার মনে হয় নিজেদের প্রবলেমটা অনেকটা কমাতে পারবো। এবং সেক্ষেত্রে দেখবে অনেক মেডিসিন দেওয়া হয়, আমরা দেখছি কমছে না বা প্রবলেমটা যাচ্ছে না, সেক্ষেত্রে ডক্টরসরাও ভাবে যে কেন এদের এটা ঠিক হলো না, বা আমাদের নিজেদেরও মনে হয় যে কেন আমি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি আমার ঠিক হচ্ছে না। তো এই সব ঘটনাগুলো আগে থেকে যদি ঘটে থাকে তো তাহলে এই প্রবলেমটা হবে। তো সেই জন্যই তোমাদেরকে বলা যে এগুলোকে একটু মেনটেন করে চলো তোমরা। এবং অবশ্যই এটা চিন্তার বিষয় এই সময়ের জন্য চলছে, একটা ডিজিজের সঙ্গে আমরা বলা যেতে পারে ফাইট করছি, তার সঙ্গে দেখছি আরেকটা ডিজিজ চলে এসেছে যেখানে আমাদের সবার পরিবারের বাড়ির বড়দেরও এটা বেশি সংক্রমণ হচ্ছে। তো সেটা একটা চিন্তার বিষয়, কিন্তু সেটার জন্য আমরা যার তার থেকে কোনো রকম সাজেশন নিয়ে যা কিছু ওষুধ খেতে থাকবো এটা একদম করব না। আমরা প্রপার গাইড নেব এবং সেখানে ডক্টরসরা যা বলবে আমাদের হেলথ চেক আপ করে আমরা সেরকম পথে চলবো। এখানে দেখো কয়েকটা টার্মস আমি লিখে রেখেছি, ঠিক আছে। এবার সেখানে দেখো টার্মসগুলো কি বলা হচ্ছে যে কীরকম এই টার্মসগুলো আলটিমেটলি আমাদের রোজকার জীবনে যে এইগুলোর সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই দরকার এরকম নয়, কিন্তু তোমরা জেনে রাখতে পারো। কতগুলো টার্মস দেখো নিজেরাও জানো, এখানে রাইনোসেরিব্রাল বলছে, মানে এই মিউকরমাইকোসিস কোথায় কোথায় স্প্রেড করতে পারে সেটার উপর বেস করে কিছু টাইপস এদের বলা হয়েছে। তো সেরিব্রাল মানে তোমরা বুঝতেই পারছো যে এগুলো ব্রেনে হবে। পালমোনারি বলতে বুঝতেই পারছো যদি লাংসে এই ফাঙ্গাস এফেক্ট করে তাহলে এটাকে আমরা পালমোনারি বলবো। যদি দেখো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বলছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে এফেক্ট করবে, ডাইজেস্টিভ সিস্টেমকে এফেক্ট করবে। আর কিউটেনিয়াস বলতে স্কিনকে এফেক্ট করবে, ঠিক আছে। আর লাস্টেরটা দেখো যেটা দিয়েছে যে ডিসিমিনেটেড, তার মানে সেটা থ্রু ব্লাড স্প্রেড করবে, আর এটা সব থেকে বেশি ফ্যাটাল। কেন বুঝতেই পারছো, থ্রু ব্লাড স্প্রেড করছে মানে খুব তাড়াতাড়ি ওটা স্প্রেড করে যাবে, এবং যেটা তোমাদের বললাম যে টিস্যুগুলোতে স্প্রেড করে যায়, অনেকটা পোর্শনে স্প্রেড করে গেলে ওই অর্গানকে বা টিস্যুকে কাট করে দিতে হয়, মানে অপারেট করে দিতে হয়। তো অবশ্যই এটা কোভিডের থেকেও আরও বেশি ক্ষতিকর মানুষের জন্য। তো সেই জন্য তোমাদের এটা বললাম। তো তোমরা এটাকে খুব বেশি ভয় পেয়ে না করে, মানে আমি কোনো ভয় ক্রিয়েট করার জন্য বা স্প্রেড করার জন্য বলছি না, যাতে এই জিনিসগুলো ন্যাচারালি নর্মালি যদি আমরা ধীরে ধীরে নিজেদেরকে রেকটিফাই করে নিই, তাহলে শুধু এই টাইপের ডিজিজ কেন, প্রপারলি কিন্তু আমরা বাকি জিনিসগুলোর থেকেও কিছুটা হলেও মেনটেন করতে পারবো। এবং এই যে জিনিসগুলো তোমাদের বললাম যে প্রোটোকলসের ব্যাপার বা এর টাইপস বা কীভাবে হচ্ছে, সুগার পেশেন্টদেরই যে বেশি এফেক্ট করছে, এই যে জিনিসগুলো তোমরা নিজেরাও দেখতে পারো। আমার মনে হয় যেখান থেকে যার থেকে খুশি সব জিনিস না দেখে বা কি করা উচিত, কি মেডিসিন নেব কি নেব না, নেওয়ার আগে কিভাবে কি কনসাল্ট করা উচিত, বা আদৌ ডিজিজগুলো কি, ব্যাপারটা কি হতে চলেছে, তো এই গাইডলাইন্স যদি তোমরা পেতে চাও অন্য কারোর থেকে না দেখে, তোমাদের এখানে আমি যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, এগুলো আমি কিছু অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করেছি, মানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছি, পড়েছি। তারপর সেখানে যে কিছু হয় না টার্মস লেখা থাকে, বায়োলজিক্যাল টার্মস, সেটা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়, মানে যারা বায়োলজি রিলেটেড স্টাডি করছে না তাদের পক্ষে সব টার্মস জানা সম্ভব নয়। তো সেই হিসাবে আমি পড়ে খুব সহজভাবে যাতে সবাই মানুষ বুঝতে পারে সেই হিসাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। কিন্তু নিজেরা তোমরা যদি কেউ পড়ে দেখতে চাও যে ডাইরেক্ট আমি পড়বো জানবো, তো তাহলে ICMR এর সাইট আছে, প্রপার অফিসিয়াল যে ওয়েবসাইট ICMR এর সাইট পাবে, CDCর সাইট পাবে। আমি যদি পাই মানে পেয়ে আমি চেষ্টা করব ডেসক্রিপশানে এগুলোর লিঙ্কগুলো দিয়ে দিতে। তো তোমরা ওই লিঙ্ক খুলে প্রপার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওরা টোটালি এই ডিজিজগুলো কী হচ্ছে, কিভাবে স্প্রেড করছে, কেন করছে, কি হতে পারে, এরপরে কি হচ্ছে, তো তাদের একটা মোটামুটি তারা যেরকমভাবে ভেবেছে সেই জিনিসগুলোকে বলা আছে, তোমরা সেই গাইডেন্সটা নাও, ভুল জায়গা থেকে গাইডেন্স নিয়ে এই সব বিষয়ে কিন্তু এগিয়েও না। তো এটুকুই তোমাদের সঙ্গে আমার বলার ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আরও কিছু তোমাদের জানার থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই যতটা সম্ভব তোমাদের হেল্প করব। থ্যাংক ইউ।